কেমন আছো তোমরা? আশা করছি আমার সাথে যুক্ত হয়েছো আজকের শুক্রবারের এই ক্লাসে। আমাদের জুয়েল কিবরিয়া স্যারের বাংলা ব্যাকরণ সাহিত্য কোর্সে আমরা আজকে ষষ্ঠ ক্লাসে আছি। আমাদের ক্লাসের টপিকগুলো দেখে নেবে তোমরা। আমরা যে কোর্স শিডিউলটা দিয়েছি, কোর্স প্ল্যানিংটা দিয়েছি, সেখানে দেখবে আজকে আমাদের আলোচ্য বিষয় টপিকগুলো দেখবে শব্দ বিশ্লেষণ, অক্ষর বিশ্লেষণ, তাই না? হ্যাঁ, খুব ছোট্ট দুটি কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। আমাকে কি ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? একটু কমেন্টসে জানাও যে আমার কথাগুলি ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং ঠিকমতো বোর্ডটা বোঝা যাচ্ছে কিনা। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমরা শুরুতেই আলোচনা করব শব্দ বিশ্লেষণ। তো আশা করছি তোমরা যুক্ত হয়েছ। আশিককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আশিক। শাহাবুদ্দিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা। সুকান্ত বিশ্বাস, নমস্কার স্যার। নমস্কার সুকান্ত। মিজানুর রহমান মিনু, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি আমি। খোকন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। রবিন হোসেন, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ রবিন। নিশিমণি, হ্যাঁ ভালো আছি নিশি, তুমি ভালো আছো? মামুন শুভ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমার জন্য ভালোবাসা, স্নেহাশিস। মামুন শুভ, তোমাকে আমি শুভ বলেই ডাকতাম মনে হয়। হ্যাঁ আচ্ছা, সোহাগ হাওলাদার, ওয়ালাইকুম সালাম। হোসেন মোহাম্মদ মাসুম, ওয়ালাইকুম সালাম বাবা। হ্যাঁ ভালো আছি আমি। ইখতিয়ার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নাসরিন, লিপি, অনেক শিক্ষার্থী ভালোবাসা দিয়েছ। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষার পালা অবসান। হ্যাঁ অবশ্যই, তোমরা আমার জন্য অপেক্ষা করে থাকো। আমিও উদ্বিগ্ন থাকি যে কখন আমার শিক্ষার্থীদের সামনে যাব, সে প্রত্যাশায় থাকি। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি, তাই না? হ্যাঁ, আমরা ক্লাস শুরু করতে পারি। তাহলে আমরা কিন্তু টপিক লিখেছি শব্দ বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে বর্ণ বিশ্লেষণ পড়েছিলাম, তোমাদের কি মনে আছে? যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ মনে আছে কি? হ্যাঁ, আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম কি দিয়ে? যুক্ত ব্যঞ্জনের বিশ্লেষণ দিয়ে। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা সৌদ আল ফয়সাল আহমেদ বলছে, স্যার বাংলা নেশায় পড়ে গেছে স্যার। ভালো তো, পড়ার নেশায় পড়া তো ভালো, সেটি বাংলা হোক, ইংরেজি হোক, ইতিহাস হোক, সাধারণ জ্ঞান হোক, তাই না, গণিত হোক, পড়ার নেশায় পড়েছো, এটি তো খুব ভালো কথা বাবা। হ্যাঁ, খুব খুশি হলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, খুলনা থেকে আমাদের তাহজিব রহমান যুক্ত হয়েছে, চৌধুরী তাহজিব রহমান, তোমাকে স্বাগত, শুভকামনা তোমার জন্য। আমার প্রিয় শিক্ষার্থী রনি, রাশেদ নওয়াজ রনি, হ্যাঁ ভালো আছি বাবা। আল মামুন, ওয়ালাইকুম আসসালাম। শাকিল হোসেন জাফর, হ্যাঁ জাফর, ওয়ালাইকুম আসসালাম। তা আমি শুভেচ্ছা বিনিময় পর্বে কিন্তু বেশিক্ষণ থাকবো না, তাই না? এতক্ষণ ধরে শুভেচ্ছা বিনিময় করলে তো অনেক শিক্ষার্থী মন খারাপ করবে। স্যার ক্লাসে এসে আধা ঘন্টা ধরে শুধু সালামের উত্তরই দেন, তো আমরা ক্লাস করবো কখন? তা আমরা, হ্যাঁ, আমি সবার সালামের উত্তর একসাথে নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায়, তোমাদের শ্রদ্ধায়, এবং তোমাদের জন্য, সকলের জন্য আমার হৃদয় থেকে স্নেহ থাকলো, ভালোবাসা থাকলো, শুভকামনা থাকলো, দোয়া থাকলো। একটি কথা, একটি প্রশ্ন আমি নিচ্ছি, যদিও অপ্রাসঙ্গিক, যদি অপ্রাসঙ্গিক তবে একটি প্রশ্ন নিচ্ছি। শরীফুল একটা প্রশ্ন করেছে, আত্মহত্যার বিষয়টাকে কিভাবে দেখেন? এই কথা বলতে গেলে শরীফুল অনেক কথা বলতে হয়, অনেক কথা বলা যায়। তো আসলে অনেক বেশি কথা না বলেও এক বাক্যে যদি বলে, এক শব্দে যদি বলে, অবশ্যই আমি অপছন্দ করি, মারাত্মক অপছন্দ করি। আত্মহত্যা বিষয়টিকে আমি একদমই খারাপ দৃষ্টিতে দেখি।
অত্যন্ত ঘৃণার চোখে দেখি। তার কারণ হচ্ছে এটাই যে পৃথিবীতে মানুষের সফলতা ব্যর্থতা এগুলো তো একটা আপেক্ষিক ব্যাপার। পৃথিবীতে মানুষের সফলতা ব্যর্থতা সবকিছুই কি, আচ্ছা তো ঠিক আছে শরীফুল, তুমি যত এক নাগাড়ে প্রশ্ন করছো প্রশ্ন ভাষার বিষয়কে, এগুলোকে আমাকে আলাদা করে শুধু আলাদা ক্লাসে বলতে হবে। আমার ক্লাসের মধ্যে এই কথাগুলো আর বলা যাবে না। প্রশ্ন ভাষার বিষয়টা কেমন ভাবে দেখি তাহলে এটা তো আমাকে শুধু এমনি ঢুকতে হবে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো এখন কোর্সের ক্লাসে আছি। আমরা মূলত আমাদের ব্যাকরণ এবং সাহিত্যের কোর্সের ক্লাসে আছি। তো এই ক্লাসে আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার কোর্স রিলেটেড প্রশ্নের উত্তর দিব। আর আলাদা করে আমি যদি চাও আলাদা করে টাইম দিয়ে আমরা। মাহবুব রানী বলছে স্যার স্পৃষ্ট ধ্বনি ঘৃষ্ট ধ্বনি, জি যাহা স্পৃষ্ট তাহাই ঘৃষ্ট। মাহবুব রানী, তুমি আমার নিশ্চয়ই ক্লাস করনি, তুমি নিশ্চয়ই মিস কল অথবা যে ব্যঞ্জনগুলো উচ্চারণ করতে গেলে মুখ বিবরের কোনো কোনো জায়গায় স্পর্শ ঘটে তার নাম স্পৃষ্ট ধ্বনি, আর স্পৃষ্ট ধ্বনির অপর নাম ঘৃষ্ট ধ্বনি। ওই যে ঘর্ষণ লাগে, খুবই সিম্পল মাহবুব রানী। যে ব্যঞ্জনগুলো উচ্চারণ করতে গিয়ে মুখ গহ্বরের কোনো না কোনো জায়গায় স্পর্শ বা ঘর্ষণের সৃষ্টি হয়, স্পর্শ বা ঘর্ষণের সৃষ্টি হয়, এই জন্য স্পর্শে সৃষ্টি হয়, স্পর্শ ঘটে বলে স্পৃষ্ট ধ্বনি। স্পর্শের সাহায্যে যা উচ্চারিত হয় স্পৃষ্ট, এবং স্পর্শ হলে যেহেতু একটু ঘর্ষণেরও ব্যাপার থাকে এই জন্য এটি ঘৃষ্ট ধ্বনি। ঘর্ষণের ফলে ষড়যন্ত্রের ঘর্ষণের ফলে যে ধ্বনি উচ্চারিত হয় তার ঘৃষ্ট ধ্বনি, আর ষড়যন্ত্রের স্পর্শের ফলে যেগুলো উচ্চারিত স্পৃষ্ট ধ্বনি। তো স্পর্শধ্বনি 25টি, ক থেকে ম পর্যন্ত। এই 25টি ব্যঞ্জন হচ্ছে স্পর্শ বর্ণ, ঠিক আছে। এখান থেকে 2টি ব্যঞ্জনের উচ্চারণ নাই, ফলে 23টি ব্যঞ্জন স্পর্শ ধ্বনি আর কি। কারণ ও আর মূর্ধন্য, ও তো না, ইও এবং মূর্ধন্য এই 2টি ব্যঞ্জনের উচ্চারণ নাই, ফলে 25টি স্পর্শ বর্ণ, কিন্তু স্পর্শ ধ্বনি হচ্ছে 23টি। আর ঘৃষ্ট ধ্বনি যারা ষড়যন্ত্রে ঘর্ষণ লাগে, ঘোষ বর্ণগুলি, যে ব্যঞ্জনগুলি ঘোষ তারা ঘৃষ্ট। তো যেহেতু আজকে ওপেন করে দিয়েছি, অনেকে আমার কোর্সের বাইরেও অনেকে আছেন হয়তো প্রশ্ন করবেন ইরিলেটেড এই জন্য যে আমাদের কোর্সের সাথে সাথে আমাদের সিস্টেম হলো আমরা যেদিন যে টপিক আলোচনা করব তারপরে সেই টপিকটা নিয়ে কথা বলবো। তো সবাইকে শুভকামনা। আমি আমার টপিকে চলে যাই। জি, শেষে প্রশ্ন করতে পারবেন টপিক রিলেটেড। জি, সিদ্দিকুর এটা পেইড কোর্স, এটা আমাদের নতুন 44-এর জন্য নতুন পেইড কোর্স। সিদ্দিকুর রহমান সহ আরো যারা অনেকে আমাকে দেখছেন, আমাদের এটি 44তম বিশেষ প্রিলি সহ অন্যান্য জব পরীক্ষার পেইড কোর্স। এই কোর্সটায় আমরা আছি। আমি আজকে একটু ইচ্ছা করে এই কোর্সটি একটু ওপেন করে দিয়েছি, একটু যদিও মূলত আমাদের সিক্রেট গ্রুপেরই ক্লাস। জি, সিক্রেট গ্রুপের ক্লাস, কিন্তু আমার শখ হয়েছে যে আজকে একটু ওপেন করবো এই আর কি। আচ্ছা, তাহলে আমরা আর কোনো কথা নয়, জি কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হবে আবার শেষে, আমি বলবো যে প্রশ্ন করেন। তাহলে শব্দ বিশ্লেষণ, শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ হলো ধরেন বৃক্ষ। প্রশ্ন করা হবে এমন যে বৃক্ষ শব্দে বর্ণ কয়টি? একটু আপনারা কি কমেন্টসে আমাকে সহযোগিতা করবেন? বৃক্ষ শব্দে বর্ণ কয়টি? বৃক্ষ এই শব্দটি যে আমি লিখেছি শব্দে বর্ণ কয়টি? যারা অ্যাডমিট হওয়ার জন্য কল নক করছেন তাদেরকে একটু বলে রাখি, আমার পেজ জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার, জি এই পেজে নক দেন। আমার পেজে অপারেটররা আছে। জি, যারা আপনারা ভর্তি হতে চান, যারা মনে করছেন যে স্যার আমি কোর্সে নাই কিন্তু হতে চাই, তারা আমার পেজ জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার এই পেজে নক দিলে আপনাদেরকে ওখান থেকে সহযোগিতা করবে আমার এই পেইড কোর্সে কিভাবে আপনি ইনক্লুড হতে পারবেন। জি ধন্যবাদ। তাহলে উত্তর আপনারা দিয়েছেন 3, 4। আচ্ছা, 3 এবং 4 এর মধ্যে উত্তর দিচ্ছেন। জি, তাহলে দেখি আমরা কি কি আছে একটু দেখি আপনাদের সহযোগিতা করি। এবার আছে ব, আছে রি, আছে ক,
আছে মূর্ধন্য স, তাহলে কি ব যোগ রি যোগ ক যোগ মূর্ধন্য স, তাহলে বর্ণ হচ্ছে 4টি। না মিজানুর রহমান কাজল, তুমি ভুল বুঝেছো অথবা বোঝোই নাই। মিজানুর রহমান কাজল 2টি উত্তর দিয়েছে, হয় ভুল বুঝেছো অথবা বোঝোই নাই। আর তাহমিনা ইসলাম উর্মি সহ যারা 3টি উত্তর দিয়েছেন, তো আসলে বর্ণ 3টি না, এই যে ব একটা, রি একটা, ক একটা, স একটা, তাহলে এই শব্দে বর্ণ কয়টি? বর্ণ হচ্ছে 4টি। যদি বলতাম যে ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে উত্তর দিতে পারতেন 3টি। স্বরবর্ণ কয়টি? তাহলে 1টি। কিন্তু বর্ণ কয়টি? তার উত্তর হচ্ছে 4টি। জি, যদি আমরা প্রশ্ন করি তীক্ষ্ণ, কমেন্ট চাই যে তীক্ষ্ণ এই শব্দটিতে বর্ণের সংখ্যা কয়টি? জি লেখেন, তীক্ষ্ণ শব্দটিতে বর্ণের সংখ্যা কয়টি? মুক্তা না, মেরিনা, মুকাদ্দেস, মুক্তা 2টি না। মাসুম রেজা বলছে 5টি। মেরিনা 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 লিখছে 4টি। হ্যাঁ, তোমরা সবাই লিখছো 5টি, থ্যাংক ইউ। আর রাজু লিখেছে 4টি, না 5টি, থ্যাংক ইউ। 5টি কি কি একটু ভেঙে দেখায় আপনাদের, আপনারা নিজেরা ভেঙে দেখেন। আছে ত, আছে দীর্ঘ ই, আছে ক, আছে স, আছে মূর্ধন্য ন। তাহলে যারা 5টি উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন, যারা অন্য কিছু উত্তর দিয়েছেন তারা দয়া করে একটু দেখে নেবেন। ত আছে, দীর্ঘই আছে, ক আছে, স আছে, মূর্ধন্য ন আছে। শ্মশান ভস্য কয়টি বর্ণ? শ্মশান ভস্য বর্ণের সংখ্যা কয়টি? কয়টি বর্ণ? শ্মশান ভস্য বর্ণ কয়টি? হাফিজুর, আমার প্রিয় শিক্ষার্থী হাফিজুর লিখছে 8টি। ইসরাত জাহান লিখেছ 5টি। ইসরাত, জাহাঙ্গীর আলম, আমার প্রিয় শিক্ষার্থী জাহাঙ্গীর লিখছে 8টি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সবাই 8টি লিখেছো, 2-1 হয়তো 5টি। একজন মামুন শুভ, না মামুন বর্ণ, আচ্ছা তুমি ইংরেজিতেও লিখতে পারো, সরি আমি হয়তো ইংরেজি ডিজিট হতে পারে। 8টি, ঠিক আছে। আচ্ছা কি কি আছে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। জি লেখেন সূক্ষাতি সূক্ষ্মভাবে, সূক্ষাতি সূক্ষ্মভাবে কয়টি বর্ণ? সূক্ষাতি সূক্ষ্মভাবে এই শব্দে বর্ণ কয়টি? লেখেন দেখি, সূক্ষাতি সূক্ষ্মভাবে এই শব্দে বর্ণ কয়টি? না সাব্বির 7টা না, ভুল করেছো, একটা বাদ দিয়ে ফেলেছো। জাহাঙ্গীর বলছে 17টা, জাফর 17টা, হাফিজুর 17টা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আগেরটা একটু ভেঙে দিব। রিঙ্কু রায় শিল্পী, এই যে খুবই সিম্পল, রিঙ্কু রায়, এই যে তালব্য স, তারপরে ম, তারপরে তালব্য স, তারপরে আ, তারপর দন্ত ন, তারপরে ভ, সম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা এইটা ভেঙে দেখি আমরা। অনেকেই তোমরা সঠিক উত্তর লিখছো, মানে তোমরা বুঝতে পারছো।
দু একজন একটু মিস করছো। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে দেখেন, কি দন্ত স, তারপরে আছে দীর্ঘ উ, তারপরে আছে ক যোগ স যোগ ম যোগ আ যোগ কি রস্বই না ত যোগ রস্বই যোগ স যোগ দীর্ঘ উ যোগ ক যোগ স যোগ ন যোগ ভ যোগ আ যোগ এ। জি, মিলিয়ে নেন। কারো কোনো আপত্তি থাকলে জানাবেন। রেশমা বলছে 18টি। 18টি কি পেলাম আমরা রেশমা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সঠিক উত্তর 17টি। যদি আপনাদের কোনো আপত্তি থাকে জানাবেন। ঠিক আছে, তাহলে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই শব্দে বর্ণ কয়টি? বর্ণ হচ্ছে 17টি। আচ্ছা, একটু ছোট শব্দে আসি শিক্ষার্থী বন্ধুরা। প্রিয়ে, এই শব্দে প্রথম ও শেষ বর্ণ কোনটি? প্রিয়ে শব্দে প্রথম ও শেষ বর্ণ কোনটি? প্রিয়ে শব্দের প্রথম বর্ণ ও শেষ বর্ণ কোনটি? তাহলে প্রথম বর্ণ কি শিক্ষার্থী বন্ধুরা? প্রিয় শব্দের প্রথম বর্ণ কি? আচ্ছা, বিজয় লিখছে ই এ। না বিজয়, তুমি ভুল করেছ। এই শব্দের প্রথম বর্ণ ই নয়। বিজয় কিংবা আরো যারা যদি অনেকেই ঠিক লিখেছেন প আর এ। আচ্ছা, এই শব্দের প্রথম বর্ণ ই না, প্রথম বর্ণ কি? প। এই বিশ্লেষণটার শুরুতে কি আসবে? ই না, প্রি। প্রি, ই আগে নয়। ই যদি আগে হয় বিজয়, তাহলে হবে ইপ্রয়। ও ইপ্রয়ে, ও ইপ্রয়ে তুমি কোথায়? ও ইপ্রয়ে, ও ইপ্রয়ে তুমি কোথায়? ইপ্রয়ে না প্রিয়ে, প্রি। ই আগে নয়, আগে প, তারপরে র, তারপর রস্বই, তারপর অন্তঃস্থ। খুবই জরুরি জিনিস এই জিনিসটা বিজয়, খুবই জরুরি। কারণ তুমি যদি ভুল করো তাহলে কিন্তু পরবর্তীতে আমি ধ্বনি পরিবর্তন বোঝাতে পারবো না। আরো সহজ করে বলি, লি মা। কিংবা ধরেন যদি বলি দিয়ে, সবাই মনোযোগ দেন। তাহলে দিয়ে যদি বলি প্রথম বর্ণ কি? ই, রস্বই। প্রথম বর্ণ রস্বই হলে কি দিয়ে হবে? ইদয় হবে, ইদয়। দি, আপনি এইটুকু ভাবেন তো, দি আগে ই না দ? আগে যদি ই হয় তাহলে তো হবে ঈদ। তাহলে আগে কি? আগে দি, দিয়ে। তাহলে অন্তঃস্থটা কোথায়? আগে অন্তঃস্থ, তারপরে একার। বোঝা গেল? জি, তাহলে মনে রাখবেন, কার কখনোই ব্যঞ্জনের আগে বসতে পারবে না। কার, কার মানে অক্সিলারি। কার মানে কি? অক্সিলারি। কার কখনোই ব্যঞ্জনের আগে বসতে পারবে না। জি, তাহলে যখন আমরা ধরেন বলছি কি দিনে, তাই না? তাহলে দিনে প্রথম বর্ণ কি? ই না, প্রথম বর্ণ দ, তারপরে ই, তারপরে ন, তারপরে এ।
বুঝতে পেরেছেন? জি। নিশি, তাহলে কি রস্বই ন রস্বই তালবস্য ইনিশ, উচ্চারণ কি ইনিশ না, নি শি, তাহলে ন যোগ ই সযোগ ই, নি শি। তাহলে এর নাম শব্দ বিশ্লেষণ। কি নাম? শব্দ বিশ্লেষণ। ঠিক আছে? আমি একটি, এবার ফাইনাল, আমি একটি শব্দ লিখব। কয়টা বর্ণ আছে কমেন্টসে লিখতে হবে না, আপনারা খাতায় ভেঙে রাখবেন। আমি যখন লিখে দিব এখানে মিলাবেন, যদি হয়ে যায় তাহলে পাস, আর না হলে ফেল। যে আমাকে দেখানোর দরকার নেই, আপনি নিজেই চেক করবেন। আমি আবার বলছি, আমি এখন একটা শব্দ লিখে দিব, একটু বড় শব্দ, আপনারা ভেঙে কমেন্টসে না, নিজেদের খাতায় ভেঙে রাখবেন। আমি লিখে দেব, আমার লেখার সাথে খাতাটা মিলাবেন। ঠিক আছে? ওকে। লেখেন প্রসিত ভর্তিকা। জি, লেখেন দেখি শব্দটা ভালো করে আগে দেখে তুলে নেবেন। জি, প্রসিত ভর্তিকা, এই শব্দটা আপনাদের খাতায়, খাতা আছে তো না? অনলাইনে ক্লাস মানে খাতা টাতা লাগে না তো স্যার আপনি তো দেখতে পান না, খালি গল্প শুনলে। জি, খাতা রাখবেন, নোটস করবেন। আমার ক্লাস যদি নোট করেন, বাংলাদেশের কোনো বাংলা বই পড়া লাগবে না, আমেরিকান বাংলা বই তো আরোই লাগবে না, যে আমেরিকান, কানাডিয়ান, নাইজেরিয়ান। জি, আমার ক্লাসটা করবেন, শুনবেন, আর একটু একটু হ্যান্ড নোট করবেন ইনশাল্লাহ। তাহলে স্যার কোন বই পড়বো, কোন বই ভালো, কোন বই ফলো করব, কোন বই, আমি আবার চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার ক্লাস করার পরে কোন বই, সব বই বিক্রি করে দেন, বাংলা বই বিক্রি করে দিবেন। জি, আমি ক্লাসে যা বলবো তাই বই। জি না পারভেজ, আমি কয়টি বর্ণ দেখতে চাইনি, আমি দেখতে চাইছি আপনি খাতায় লিখে নেবেন, তারপর আমি ভেঙে এখানে উত্তরটা বসাবো, তখন আপনারা মিলাবেন যে হয়েছে অথবা হয়নি। মানে আপনি নিজেকে বুঝতে হবে আমার হয়েছে কিনা। ঠিক আছে? আশা করি আপনাদের লেখা হয়েছে নাকি? আশা করতে পারি তো? আচ্ছা, তো আমি এবার একটু আচ্ছা কি কি তাহলে শুরু করি। প্রথমে কি? প্রথমে প, প্রথমে প, তারপরে কি র, তারপরে কি একার না প্র, প র, এই একার আর আকার দুটো আলাদা না, দুটো মিলে কি ও। তারপরে স, তারপরে আগে ই না স, আগে কি, আগে ই না, আগে স, তারপরে ই, তারপরে ত, তারপরে ভ, তারপরে যে রেফ আগে, র, গতদিন মনে আছে তো বলেছিলাম রেফ কি আগে, তারপরে ত, তারপরে রি, তারপরে ক, তারপরে আ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, আপনারা যারা উত্তর দিয়েছেন ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে? যদি হয় তাহলে বুঝবেন যে আপনি ইনশাল্লাহ এই শব্দ বিশ্লেষণের খেলায় পাস। আর যদি না হয় তাহলে কোথায় হলো না, কেন হলো না, একটু চেক করে নেবেন। যদি না হয়, না হওয়ার তো কোনো কারণ নাই, সিম্পল জিনিস, কি কি আছে, কি কি আছে আর কোনটা আগে আছে কোনটা পরে আছে, দুটো জিনিস, কি কি আছে আর কোনটা আগে কোনটা পরে। জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনার শব্দ বিশ্লেষণে পাস। এইবারে আমরা যাব যে জিনিসটা, তার নাম অক্ষর বিশ্লেষণ। কি বিশ্লেষণ? অক্ষর বিশ্লেষণ। না পারভেজ, কেন পড়বো না? পারভেজ, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে বাবা? পারভেজ, তোমার সাথে কি আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে? টাকা পয়সা দেও না এমন কি টাকা মেরে দিয়েছ? বাবা, অনেক কমেন্টস আসে প্রতিনিয়ত, সবগুলোর চোখে পড়ে না। এই যে তুমি একই কমেন্টস বারবার লিখেই যাচ্ছ, হ্যাঁ চোখে পড়ছে তো অবশ্যই। অনেক সময় অনেক কমেন্টস একসাথে আসে, সব কমেন্টস কি চোখে পড়ে না।
তাহমিনা ইসলাম উর্মি, কেন ফেল? উর্মি, কোনটাতে ফেল মেরেছো? কোনটা বোঝো নাই বলো? যেটা বুঝো নাই সেটা আমাকে বলো, স্যার আমি এটা বুঝি নাই। চা খাবেন? মাথা ঠান্ডা করার জন্য ঢেলে দিব? ঢেলে দিই? আচ্ছা, এবার লিখবেন অক্ষর। অক্ষর বিশ্লেষণ। আচ্ছা, অক্ষর বিশ্লেষণ। এখন একটু আগে আমরা করেছি কি বর্ণ বিশ্লেষণ বা শব্দ বিশ্লেষণ। শব্দে আমরা বর্ণ বিশ্লেষণ করেছি, এবার করছি অক্ষর বিশ্লেষণ। এখন দেখেন, বর্ণ আর অক্ষর কি এক না আলাদা? বলেন। তিনটা জিনিস এখানে দেখবেন, একটা ধ্বনি, একটা বর্ণ, একটা অক্ষর। অনেকেই কিন্তু সেম টু সেম মনে করে। সোহেল রিপন, হ্যাঁ থ্যাংক ইউ রিপন। নীলা শাহরিয়ার, ভালো করেছো। বই কোনো দরকার নাই। হ্যাঁ, এক এক বই এক এক রকম তথ্য ইনফরমেশন, বিভ্রাট কোনো দরকার নেই। যা বলবো এগুলো শুনে মনে রাখবা, একটু খাতায় একটু লিখে রাখবা, ঝামেলা শেষ। আর অনলাইন ব্যাচে তো আরো সুবিধা, ক্লাসগুলি বারবার গাড়িতে আসো শুনবা, একটু হেডফোন লাগাই খালি গানই শুনবা। শিলা কি জাওয়ানি, মুন্নি বাদ্দা, মুহি, পানি পানি পানিলা ড্যান্স। এর ফাঁকে ফাঁকে একটু জুয়েল স্যারের ক্লাসটা, একটু গাড়িতে যাচ্ছ, কোথাও জার্নি করছো কোনো জায়গায়, একটু ক্লাসটা কানে লাগাই শুনে নিলা, তাই না? দুটো লাভ হলো, একটু ক্লাসটাও হলো, জার্নিটাও মজাদায়ক হলো। তাহলে বর্ণ আর ধ্বনি, গতদিন বলেছিলাম গত ক্লাসে, একই জিনিস, একদম একই মাল, শুধু পার্থক্য একটা লিখিত রূপ, একটা উচ্চারিত। তাহলে বর্ণ হচ্ছে লিখিত রূপটা হলো বর্ণ, আর উচ্চারিত রূপটি ধ্বনি। ক ক ক, এই ক ক, ধ্বনি। আর যখন লিখেছি বর্ণ, মনে আছে? হা হা, হা ধ্বনি, আর হা ব ব, হাই ব ব, ধ্বনি। তাহলে যখন লিখলাম এগুলো বর্ণ, আর যখন মুখে বলছি তখন কি ধ্বনি। তাহলে বর্ণ আর ধ্বনি একদম একই মাল, একটা উচ্চারিত রূপটা ধ্বনি, আর ধ্বনির সাংকেতিক চিহ্নটা কি বর্ণ। হ্যাঁ, পারভেজ সরকার স্যার আপনি বেস্ট, এই যে আপনার কমেন্টস পড়লাম। পারভেজ থ্যাংক ইউ। হ্যাঁ, প্রশংসা করেন আর পাম্পটি দেন, যাই দেন। আমি বেস্ট কিনা জানি না, তবে আমি যা পড়াবো ইনশাল্লাহ তার বাইরে আর কিছু অন্তত পড়তে হবে না। জি ইনশাল্লাহ, এটুকুই ব্যাস। প্রোটা বলে দেবো উর্মি। প্রোটা কি বলে দেবো রে গাধি? এই যে প্রো গাধি, এখানে একটা বর্ণ হলো প, একটা র, আর একার আকার মিলে কি দুইটা, একটা একার আর একটা আকার। বল, যখন তয়কারে তো মানে কি একটা ত, একটা এ আর একটা আ, তাই উর্মি গাধা বল। এই তো মানে কি কয়টা বর্ণ? একটা ত, একটা এ আর একটা। যখন একার আর আকার একসাথে বসে তখন দুটো মিলে কি একটা হয়ে যায়, ও হয়ে যায়। তাহলে এটা হলো পয়ের রফালা। তাহলে প, তার সাথে যুক্ত ব্যঞ্জন র, আর তার সাথে অক্সিলারি কার। কার তো কখনোই আগে বসবে না, ক্লিয়ার? তাহলে পয়ে রফালা ও কার, প্রো মানে হলো পয়ের সাথে যুক্ত ব্যঞ্জন র, আর এদের অক্সিলারি কি ও। এটা না বোঝার কি আছে? এটা তো টুয়ের বাচ্চাদের কাজ। জি, এটা টুয়ের বাচ্চাদের কাজ। ওকে, এখন আমরা বলছিলাম আর অক্ষরটা কি? অক্ষর। তাহলে বর্ণ হচ্ছে বর্ণ, সাংকেতিক চিহ্ন বর্ণ। ক একটা বর্ণ, চ একটা বর্ণ, ল একটা বর্ণ। আর অক্ষর হচ্ছে একটা শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করি। সহজ করে লেখেন, লেখেন উচ্চারণের একককে বলা হয় অক্ষর। লেখেন অক্ষর, লেখেন উচ্চারণের, উচ্চারণের একককে বলা হয় অক্ষর। উচ্চারণের একককে
একককে বলা হয় অক্ষর, উচ্চারণের একককে বলা হয় অক্ষর। হাফিজুর রহমান একটা সুন্দর কথা বলেছে, সিলেবল। উচ্চারণের একককে বলা হয় অক্ষর। আর সংজ্ঞাটাকে আরেকটু ইলাবোরেট করে লিখতে চান তাহলে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছই অক্ষর। জি, এটা ইলাবোরেট করে যদি আমরা সংজ্ঞাটা লিখি তাহলে সংজ্ঞাটা এমন: নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছই কি অক্ষর। তাহলে উচ্চারণের একককে বলা হয় অক্ষর, কিংবা আমরা এইভাবে বলছি যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছই কি অক্ষর। মামুন সিদ্দিক রিটেনের জন্য রচনা সাজেশন দিয়েছি। আমার যে রিটেন গ্রুপটা আছে, রিটেনের যে গ্রুপ, সিক্রেট গ্রুপ, সেখানে রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম যা কিছু লাগবে, জি সংলাপ ইত্যাদি সাজেশন দেওয়া আছে। এখন আপাতত বলছি না, কারণ আমি এখন এই ব্যাচটার ক্লাসে আছি। জি আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু এক্সপ্লেনে যাব অক্ষর বিষয়টা। হ্যাঁ, আর যে একটু গরম লাগছে, চারিদিকে বন্ধ করা তো, রুমের দরজা জানালা বন্ধ, ক্লাসে যে একটু লাইট দেওয়া আছে জন্য। ঠিক আছে, ব্যাপার না, এটা এটুকু ব্যাপার না। আচ্ছা, এখন দেখো, এবার একটু মনোযোগ দাও। আমি যে সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞা দিয়ে কিন্তু অক্ষর নির্ণয় করা যাবে না। আমি আবার বলছি, আই এম সরি টু সে, এটা আমরা যে সংজ্ঞা দিচ্ছি হ্যান ত্যান, এইটা দিয়ে কিন্তু অক্ষর নির্ণয় করা যাবে না। অক্ষর নির্ণয় করতে হলে আপনাকে কি একটু আলাদা কৌশল মনে রাখতে হবে। জি শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমাদের 37 বা 37 বিসিএসে মেবি একটা প্রশ্ন এসেছিল, বন্ধন। আমি যদি ভুল না করি বা মিস্টেক না করি, 37 বিসিএস আমার মনে হচ্ছে বা 38 বিসিএস প্রশ্ন ছিল বন্ধন, বা তার একটু আগেও হতে পারে। আসলে দেখবেন 35, 36, 37 বলা হয়েছিল অক্ষর কয়টি, অক্ষর কয়টি। অনেকে উত্তর দিয়েছিল 4টি, তো আবার উত্তর অনেকে দিয়েছে 2টি। তো বন্ধন শব্দে অক্ষর হচ্ছে 2টি, অক্ষর 2টি। বর্ণ যদি বলে তাহলে 4টি। এইখানে পার্থক্যটা বুঝতে হবে। অক্ষর শব্দে বর্ণ কি, বর্ণ হচ্ছে 4টি। বর্ণ কি কি? ব যোগ ন যোগ ধ যোগ ন। বর্ণ কয়টা? 4টা। একটা ব যোগ ন যোগ ধ যোগ ন, 4টা বর্ণ। কিন্তু অক্ষর হচ্ছে 2টি। কেন অক্ষর 2টি? ওই যে অক্ষর হচ্ছে এই শব্দটিতে কয়টা বর্ণ আছে সেটা না, এই শব্দটাকে যখন আমরা উচ্চারণ করি। আর অক্ষর কখনো শব্দ দেখে নির্ণয় করা যাবে না, অক্ষর নির্ণয় করতে হবে কি করে? বলে। এই যে আমরা যখন বলছি বন্ধন, বন, আমাদের যখন বলি এই শব্দটা তখন আমাদের 2 বারে বাতাস বের হয়। একটা হচ্ছে বন, বন ধন, বন ধন। এখন কেউ যদি বলে স্যার আমি তো একবারেই বলতে পারবো, আমি একবারে বলতে পারবো, কেমন করে বলবো? বন্ধন হবে না, বন্ধন না। আপনি যত জোরেই বলেন, আসলে যখন আমরা উচ্চারণ করছি তখন উচ্চারণটা 2 বারে, নিঃশ্বাসটা 2 বারে বের হচ্ছে। এবার আসেন
জুয়েলস মেথডে। জি, আমি জানি নাফিসা শামা আপনি বুঝেন নাই, আরো অনেকেই বুঝেনি। জি ভাই, আমার বোঝানো তো শেষ না, আপনাকে না বুঝাই আমার ক্লাস থেকে ছাড়বই না। আপনি চলে যেতে চাইলেও আপনাকে জোর করে শেখাবো। জি, শুরু যখন করেছি সারা রাত যদি লাগে, যে আর 5 মিনিট ধৈর্য ধরেন। জি, এতক্ষণ তো ব্যাকরণিক মেথডে বুঝালাম, এবার জুয়েলস মেথডে বোঝাবো। জি, একটু ধৈর্য ধরেন। নাফিসা শামা, ধরে নেন আপনার বাসা পাবনাতে। ধরে নিচ্ছি যে আপনার বাসা হচ্ছে পাবনাতে, তো আমার বাড়ি তো ঈশ্বরদী আমার বাসা। তো আমি ধরে নেন যে ঈশ্বরদী থেকে পাবনা কোনো কারণে বেড়াতে গিয়েছি, গিয়ে পাবনা শহরে দাঁড়িয়ে একটা চায়ের স্টলে চা খাচ্ছি। তো চায়ের স্টলে চা খাচ্ছি, হঠাৎ করে আপনি ওখানে এলেন, আমাকে দেখে তো আশ্চর্য, স্যার আপনি, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ আমি এখানে। স্যার আপনি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছেন? হ্যাঁ একটু এসেছিলাম তো, একটু চা খাচ্ছি। স্যার প্লিজ স্যার, এই যে এটা আমার বাসার দোতলা বিল্ডিংটা, এই যে দেখছেন এটাই, প্লিজ স্যার আপনাকে আমি চা খাবো, আপনি এসছেন এখানে আর বাইরে দাঁড়িয়ে চা খাবেন, রাস্তাটা হলো আমার বাড়ির কাছে এসে, প্লিজ স্যার আপনাকে একটু আমি চা খাবো। রিঙ্কুরাই শিল্পী, গাধী একটু ধৈর্য ধর, গাধী একটু ওয়েট কর, একটু কুল হ, একটু থাম, আমার বলতে দে, বুঝাইতে দে, একটু থাম বাবা, একটু থাম, একটু ওয়েট কর, একটু ধৈর্য ধর। হ্যাঁ, শিখতে চাইলে একটু ধৈর্য ধরো, প্রশ্ন করে শিখতে হবে না, আমি যা বলছি আমি। জি, তো এখন উনি তো ঠিক আছে, উনি প্রথমে বললাম যে না আমি আর বাসায় টাসে যাবো না, একটু রাস্তায় চা খাই, খেয়ে চলে যাই। উনি বললেন না স্যার প্লিজ, এটা হয়, প্লিজ স্যার, এই যে দেখেন স্যার দূরে না, এটা আমার বাসা। তো যখন উনি এতবার করে বললাম যে ঠিক আছে চলেন যাই, আপনি যখন এতবার করে বলছেন, তা আপনারা জানেন যে আমি খুবই নরম সরম মানুষ, কেউ কিছু বললে আমি না করতে পারি না, এটা খুবই আমি না করতেই পারি না। আর যদি খাওয়ার কথা কেউ বলে তাহলে তো আরোই না করতে পারি না। তো বললাম যে ঠিক আছে চলেন। তো ওনার বাসায় গেলাম, গিয়ে সত্যি পাশের দোতলা বিল্ডিং, নিচতলায় উনি আমাকে নিয়ে গিয়ে বসালেন ড্রয়িং রুমে, গিয়ে আমাকে একটা কেক দিলেন, একটা কেক খেতে দিলেন, যে স্যার আপনি এই কেকটা খান, আমি একটু চাটা করে আনি এই ফাঁকে চট করে, প্লিজ স্যার। ঠিক আছে, কেকটা দিল, দিয়ে চলে গেছে। এইবার আমি কেকটা খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কেকটা মাথায় ঢুকছে, মানে মুখে ঢুকছে না। কেকটা যতই খাওয়ার অনেক চেষ্টা করছি, কিছুতেই খেতে পারি না, অস্থির হয়ে গেছি, তাড়াতাড়ি কেকটা খাবো, চা আনবে চা খাবো, তাই না? আচ্ছা, এখন কিছুতে খেতে পারি না, কেন? কারণ এই কেকটা আমার মুখের সাইজের চেয়ে বড়, ঢোকে না, যতই টানি কিছুতে কেকটা মুখ দিয়ে ঢোকে না, কারণ মুখের সাইজের যে ফুটা তার চেয়ে কেকটা বড়, আটকে যায়। খুব অস্থির হয়ে গেলাম, কেকটা কিছুতে খেতে পারি না। এরপরে উনি আমার জন্য চা নিয়ে এলেন, আমার সাই মেয়ে রাখো চা রাখো, আন্দাজে কেক খাইতে দিচ্ছি, কেক খাইতে পারি না, যাও তাড়াতাড়ি যাও, একটা ছুরি আর একটু সুতা নিয়ে আসবা। তো ধমক খেয়ে তো স্যার সুতা কেন? যাও তাড়াতাড়ি যাও, আমার তো টাইম নাই, আমি বাসায় যাবো, আমার দেরি হয়ে গেল, 1 কাপ চা খাবে তার এত, তাড়াতাড়ি যাও। ধমক খেয়ে এসে একটু ছুরি আর সুতা নিয়ে এসেছে। ছুরিটা আনার পর আমি করলাম কি, এই গালের মধ্যে ছুরিটা ঢুকে একটু কাটলাম, এই গালটা কিছুদের কেটে দেখি যে এবার ফাঁকটা একটু বড় হয়েছে। এবার কেকটা ঢুকালাম, ঢুকে এই সুতা দিয়ে সেলাই করে নিলাম। দেখেন যে আমার এই পাশে কোনো দাগ আছে সেলাইয়ের। কেক খেয়েছিলাম এইভাবে, দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি কেকটা তো এইভাবে খাবো নাকি? কেকটা এইভাবে একটু গাল কেটে তারপর মুখটা বড় করে তারপর খাবো নাকি? না, তা খাবো না। কিভাবে খাবো বলেন তো? আচ্ছা, কেক কাটবো, কেক কাটে খাবো। আচ্ছা আচ্ছা, কেন কেকটা কেটে খাবো কেন? এই কেকটা খাওয়ার সক্ষমতা আমার আছে না নাই বলেন? এই কেকটা খাওয়ার সক্ষমতা আমার আছে না নাই? কারিশমা কিবরিয়া, কেক কেন কাটবো? এই কেকটা তো আমি পুরোটাই খেতে চাই, আমি তো পুরোটাই খেতে চাই।
আচ্ছা, কেকটা টুকরো টুকরো করব, গাল না। দেখছেন আপনাদের কত বুদ্ধি। আমার যদি আপনাদের মতো বুদ্ধি থাকতো তাহলে তো শিক্ষা ক্যাডার না, আমি তো ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হইতাম। আচ্ছা যাই হোক, আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি গাল কাটবো না বুঝলাম, কেকটাই বা কাটবো কেন? আমি তো ভাই পুরাটা খেতে চাই, আমি পুরোটা খেতে। আচ্ছা, এই কেকটা পুরোটা খাওয়ার সক্ষমতা আমার আছে না নাই? এই কেকটা পুরোটাই খাওয়ার সক্ষমতা, পুরোটা আমি খেতে পারবো না? পারবো না। পুরোটাই খাওয়ার সক্ষমতা আমার আছে, কিন্তু আমার মুখের নাই। এই কেকটা খাওয়ার সক্ষমতা আমার আছে, আমার মুখের নাই। শুধু এই কেকটা না, আপনারা যদি আমাকে এই সাইজের কেকও ভালোবেসে দেন, আমার খাওয়ার সক্ষমতা আছে। বিশ্বাস যদি না হয় তাহলে একদিন বাসায় নিয়ে এসেন বা আপনার বাসায় দাওয়াত দিয়েন। জি, আমার সক্ষমতা আছে, ব্যক্তি মানুষ আমি জুয়েল কিবরি, আমার সক্ষমতা আছে এই কেকটা খাওয়ার, কিন্তু মুখের নাই। তাহলে মুখকে কি করতে হবে? এই কেকটা খেতে হলে মুখকে ওই মুখের সাইজ অনুযায়ী কেকটা পিস করতে হবে। তাহলে এটা 4 পিস করলেন। আচ্ছা, এই সাইজের যদি কেক দিত আমার শিক্ষার্থী, তাহলে আমি কি 4 পিস যদি করি, হবে? এবার এই পিস এই সাইজের কেক দিয়েছেন আপনি। রুবেল ভাবলো যে স্যার তো নাকি বড় কেক খাইতে পারবো, খান দেখি। তো এইবার কি 4 পিস করলে খেতে পারবো? আমার মুখের সক্ষমতা আছে না। তাহলে এই কেকটাকে কত পিস করতে হবে? 32 পিস। আচ্ছা, আমার ছাত্রী যদি আমাকে একটা এই সাইজের কেক দিয়ে বলে স্যার এই কেকের কিন্তু পুরোটাই খাবেন, নাহলে স্যার কিন্তু মাইন্ড করবো, স্যার প্লিজ স্যার অনেক ভালোবেসে আপনার জন্য কেক বানিয়েছি, এটা দয়া করে রেখে যাবেন না, পুরোটাই খাবেন। এবার এই কেকটা খাইতে গিয়ে আমি গাল কাটবো না কেক কাটবো? কয় পিস করবো বলেন? কি করব বলেন? এই কেকটা কয় পিস করবো? তাহলে এই কেকটা খাওয়ার সক্ষমতা আমারও আছে, আমার মুখেরও আছে। এই কেকটা খাওয়ার সাথে আমার আছে, মুখের না। তাহলে 4 পিস করলাম, এই কেকটা আবার 8 পিস করতে হচ্ছে বা 32 পিস করতে হচ্ছে। কোনো কেক, তাই না? আর এই সাইজের কেক হলে তো 2 পিস করে খেলাম। শিক্ষার্থী বন্ধুরা, মজা করি আর যাই করি, এই যে আমরা যখন শব্দ উচ্চারণ করি, প্লিজ এই যে আমরা শব্দ উচ্চারণ করি, আমি আপনাদের শব্দ বিশ্লেষণ করলাম, কোনো শব্দ লিখলাম লিমা, কোনো শব্দ লিখলাম প্রিয়ে, কোনো শব্দ লিখলাম অবিমৃষ্যকারী, কোনো শব্দ প্রসিত ভর্তিকা, কোনো শব্দ এরকম লিখেছে না? শব্দের সাইজ কোনোটা ছোট, কোনোটা মাঝারি, কোনোটা বড়, বিভিন্ন সাইজের শব্দ আছে না? বিভিন্ন সাইজের শব্দ আছে। তো শব্দ যে বিভিন্ন সাইজের আছে, শব্দগুলি উচ্চারিত হয় কোথা থেকে? এইবার আসেন লাইনে, লাইনে আসেন। আমরা গত ক্লাসে করিয়েছি, আপনাদের মনে আছে? গত ক্লাস তার আগের ক্লাসে, যদি ওপেন করিনি, আমার সিক্রেট গ্রুপে করেছি, যারা করেছেন বা যারা এমনিও যারা আছেন শোনেন। যখন আমরা প বলি, মনে আছে? প প পটা কোথায় উচ্চারিত হয়? কোথা থেকে? ঠোঁট থেকে। পটা উচ্চারিত হয় ঠোঁট থেকে, ঠোঁট। তাহলে আমার দূরের একজন মানুষকে যখন আমি ডাকবো পলাশ বলে, পলাশ, মানুষটা একটু দূরে আছে, তাহলে আমার ঠোঁটে যদি প উচ্চারিত হয়, তাহলে দূরের পলাশ শুনবে কি করে? বা আমি একজনকে ডাকছি পপি, শুনবে কি করে? প তো এখানে উচ্চারিত হয়, তাহলে এখান থেকে ওখানে যায় কি করে? আসলে বর্ণ উচ্চারিত মানে উচ্চারিত হয় ঠোঁটে বা দাঁতে বা তালুতে বা কণ্ঠে, তাই তো? মনে আছে? ঠোঁটে উচ্চারিত হয় বা দাঁতে উচ্চারিত হয়। আচ্ছা, উচ্চারিত হয়, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন এরা এখানে থাকে না। ফুসফুসের একটা বাতাস, ফুসফুসের একটা বাতাস এসে কি করে? এটাকে নিক্ষেপ করে। ফুসফুস বাক প্রত্যঙ্গের একটা অংশ, মনে আছে? যে 43 BCS মেবি একটা প্রশ্ন হয়েছে, দেখবেন যে কোনটি বাক প্রত্যঙ্গের অংশ? উত্তর সবগুলাই। কোনটি বাক প্রত্যঙ্গের অংশ বা কোনটি বাক প্রত্যঙ্গের অংশ নয়, এমন একটা প্রশ্ন এসেছিল। আমার প এর উচ্চারণটা হচ্ছে ঠোঁটে, প প, এই যে প প প এখান থেকে উচ্চারিত হচ্ছে। ত ত ত ত দাঁত থেকে, চা ছা যা তালু থেকে, কা খা কণ্ঠ থেকে। তো কণ্ঠেই হোক, ঠোঁটেই হোক, দাঁতেই হোক, তালুতেই হোক, এখানেই তো থাকার কথা বর্ণগুলি। বর্ণগুলি দূরে যায় কি করে? আমরা যখন কথা বলি, ওই বেঞ্চে পিছন বেঞ্চের ছাত্র কি করে শোনে? ক্লাসরুমে। তো বর্ণটা যেখানে উচ্চারিত হোক না কেন, ফুসফুসে একটা বাতাস এসে এটাকে ধাক্কা দেয়, দিয়ে বের করে। তাহলে আমি যখন প বলছি প, তো পকে বাতাস ধাক্কা দিয়ে বের করছে।
ফ বলছি বাতাস বের করছে, ব বলছি বাতাস বের করছে। কিন্তু যখন আমরা বলছি পপি পপি, এখন একটা বর্ণকে বাতাস বের করছে, দুইটা বর্ণকে বের করছে। কিন্তু আমি যখন একটা অনেক বড় শব্দ বলছি প্রসিত ভর্তিকা, এত বড় শব্দকে বাতাসের বের করার সক্ষমতা নাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা প বলছি বাতাস ধাক্কা দিয়ে বের করছে, ফ বলছি বাতাস ধাক্কা দিয়ে বের করছে, বুঝতে পারলেন? কিন্তু যখন বলছি ফুফা, একটা শব্দ হচ্ছে ফুফা বা ফুফু, এখন এই যে ফুফা বলছি, তাহলে এই যে ফু ফা, তাহলে 1 2 3 4টি বর্ণ, এই 4টি বর্ণকে একসাথে বের করার সক্ষমতা আমার বাতাসের নাই। তাহলে কি আমি বলবো না? কি করে বলবো? তাহলে আমার বাতাসটা তখন কি করে জানেন? শব্দটাকে যখন আপনি বলেন, আসলে আপনি মনে করেন যে আপনি একবারই বলছেন, কিন্তু আসলে বাতাসটা আপনাকে যদি 1 মণ জিনিস দেওয়া যায়, তাহলে আপনি একবারে নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন। তখন কি করবেন? 10 কেজি করে 4 বারে নেবেন, বা একটু বেশি সক্ষম 20 কেজি করে 2 বারে নেবেন। 1 মণ যদি নিতে পারেন তাও নিতে, একবারে নিলেন। 5 মণ হলে তো নিতে পারবেন না, তাহলে 5 বারে নেবেন। তাহলে এই যে যখন ফুফা, তাহলে এই শব্দটাকে ফকে বাতাস বের করতে পারে, উকে বের করতে পারে, আকে বের করতে পারে, কিন্তু যখন ফুফা, তখন এই এতগুলি বর্ণকে বাতাস একবারে ধাক্কা দিয়ে বের করতে পারে। তখন বাতাস কি করে? তার সক্ষমতা অনুযায়ী 2 বারে বা 3 বারে বের করে। তাহলে ফু, এই যে ফু ফা, ফু বাতাস বের হলো একবারে যদি বলেন হুহা হুহা, না স্যার আমি বলবো, হবে না, আমি একবারে বলবো অবন্ধন, না বন, এই যে বন ধন, বন বাতাস বের হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, যখন আপনি বলছেন মা, এবার বলেন তো বাতাস কয়বারে বের হচ্ছে? মা কয়বারে বের হচ্ছে? 2টি বর্ণ, কিন্তু বাতাস 1টি বর্ণকে বের করতে পারে, 2টিকেও বের করতে পারে, কখনো কখনো 3টিকেও করতে, অনেকগুলো একসাথে করতে পারে। মা একবারে বাতাস বের হচ্ছে মা, নাকি মা আ, তাই কি? মা একবারে মা মা মা। আপনি বললেন স্যার আমি একবারে বলবো মামা মামা মামা, না মামা না। কি? আপনি যত জোরেই বলেন, যত দ্রুতই বলেন, যত শক্তি দিয়েই বলেন মামা, এই যে মা 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 বাতাস বের হয়ে গেল একবার মা মা। যদি বলেন মাম, বলেন তো মাম, বলেন তো মাম, যে আমাকে 1 বোতল মাম দেন ভাই, 1 বোতল মাম দেন। তাহলে কি বলবেন? আমাকে 1 বোতল মা আম দেন, মা আম, মা আমনা। এবার 3টি ব্যঞ্জন কিন্তু একসাথে মাম মাম, বাতাসটা বের হয়ে কিন্তু মুখটা। তাহলে বলেন তো জাম কয় অক্ষরের শব্দ? জাম জাম, আমাকে 1 কেজি যা আম দেন, তাই কি? জাম জাম জাম, একবারে বের হচ্ছে জাম। জামা কয় অক্ষরের শব্দ? জামা। এবার দেখেন জামা, জামা একবারে হবে না, যা যা বাতাস বের হয়ে গেল যা মা, যা মা, 2 অক্ষরের শব্দ। এবারে যদি বলি জামাই, তাহলে একটা বর্ণ বাড়ালাম, তাহলে অক্ষরকে একটা বাড়লো, তাই না? তাহলে জামাই, দেখুন তো বাতাস কয়বার বের হচ্ছে? যা মা ই, আমার যা মা ই আসবে, তাই কি? নাকি যা মা আই? ওই যে আমার যা মা আয় আসছে। নাফিসা শ্যামা, এই যে তুমি বোঝো নাই, তাহলে তুমি কি বলবা? আমার যা মা ই আসছে, যা মা ই আসছে বলবা? তাহলে কি বলবা? যা মা আই, না যা মা 2 অক্ষরের শব্দ। আবার এই যে ই বাড়ালাম, যা মা ই না, যা মাই মাই, যা মাই 2।
তিন হয়নি। একটা বর্ণ বাড়ালে নিঃশ্বাস যে বাড়বে তার কোনো মানে নাই। আচ্ছা, এখন আমাকে অক্ষর, এই যে আমরা অক্ষর বলছি, অক্ষর শব্দটি কয় অক্ষরের বলেন তো? অক্ষর শব্দটি কয় অক্ষরের? না, মুক্তা জাম আইনা, যা মাই, ভাঙতে হবে এভাবে, জাম আইনা, যা মাই। জি, তাহলে অক্ষর শব্দ, অক্ষর কয়টি? অক্ষর শব্দটি বলতে কয়বার বাতাস বের হচ্ছে দেখেন তো? অক্ষর, বর্ণ কিন্তু দুইটা না, বর্ণ কিন্তু চারটা, কিন্তু অক্ষর, অক্ষর। বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি? বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি বলেন? একটা বাংলা, একটা দেশ, দুইটা, বাংলা আর দেশ, তাই না? না, এই যে বলছেন বাং, বাং বললে বাতাস বের হয়ে যাচ্ছে, বাংলা দেশ, তিনটা। হ্যাঁ হাফিজুর, হ্যাঁ তুমি নিজেই তো অনেক এক্সপার্ট। হ্যাঁ, তাহলে আমরা বলছি স্যার আমি বলবো, আমরা যদি মনে করি আমি দুইবারে বলবো বাংলাদেশ, আপনি বললেন দুইবার, আমি যদি একবারে বলি বাংলাদেশ, বাংলাদেশ, না ভাই, যত দ্রুতই বলেন যেভাবে বলেন না কেন বাতাস কিন্তু বের হয়ে যাবে। বাং, বাং, এই যে বাং বললে বাতাস বের হলো, বাংলা দেশ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার অবিমৃষ, এইবার দেখি, এবার লেখেন অক্ষর কয়টি? দেখে, দেখে অক্ষর বলবেন না, দেখে না, শব্দটা উচ্চারণ করবেন, আঙ্গুলে গুনে নেবেন, উচ্চারণ করবেন আর গুনবেন। শব্দ দেখে কিন্তু কি অক্ষর নির্ণয় করবেন না, শব্দটা মুখে মুখে উচ্চারণ করবেন আর আঙ্গুলে গুনে নেবেন। জি, অবিমৃষ্যকারী। এইবার আমি দেখতে চাই আপনারা লিখবেন অক্ষর কয়টি? জাফর বলছে চারটি। কোনটার যে বলছে জাফর আল্লাহ জানে। সম্রাট ছয়টি। তাইবা জান্নাত কি 4 লিখেছো না 8 লিখেছো বুঝতে পারছি না। নফিসা শামা বিজয় 6, মামুন শুভ 5, হাফিজুর রহমান 6। হ্যাঁ 6। অবিমৃষ্যকারী অক্ষর কয়টি? 6টি। এখন যদি কেউ বলে যে অবিমৃষ্যকারী, অবিমৃষ্যকারী, না ভাই, অবি, একবার অবি বলেন তো, অবি, এই যে অ বলছেন, অ বাতাস বেড়ে যাচ্ছে ভাই, অ বলছেন, অ না স্যার, অবিমৃষ্যকারী না, অ বলছেন, অ বাতাস, অ বি, অবি এক অক্ষর নামতে হয়, অবি। স্যার আমি তাড়াতাড়ি করে বলবো অবি, অবি না, অবি না, এই যে অ বলছেন, অ বললে বাতাস বের হয়ে গেল, অ বি। আর তাড়াহুড়া করবেন না, আপনি ধীরে ধীরে বলবেন, তাহলে বুঝতেন অ বি মৃষ, মৃষ, এই যে বাতাস বের হলো, অ বি। আর না হলে একটা ছোট কবুতরের পাখনা রাখবেন, হালকা একটা পাখনা। জি, পরীক্ষার হলে পকেটে করে নিয়ে যাবেন। অক্ষর যদি আসে এখানে ধরে উচ্চারণ করবেন। অ বললেন, অ, দেখবেন পাখনাটা নড়বে, অ বাতাস বের হবে, অ বি মৃষ শো কা রি। 6টা, অ বি মৃষ শো কা রি। পরীক্ষার প্রশ্ন হবে বিশ্ববিদ্যালয় আছে। এর আগে একজনকে বকা দিয়েছিলাম, কাকে যেন, বন্ধনের জন্য, বলেন সে আবার প্রশ্ন করেন, দেখে আপনি বুঝেছেন কিনা, না আপনার কোথায় সমস্যা। বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টি? লেখেন বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টি? এখন যদি কেউ বলেন স্যার বিশ্ববিদ্যালয় তো ব্যাপার না, বিশ্ববিদ্যালয়, তাই না? মজা না?
বিশ্ববিদ্যা। হ্যাঁ, রিঙ্কুরাই শিল্পী, এখন বলেন আপনি কি অক্ষর বুঝতে পেরেছেন না বর্ণের সাথে এখনো গোলমাল লাগিয়ে রেখেছেন? তাহলে জি, তাহলে একটা বিশ্ব একটা, বিদ্যা একটা, লয় একটা না, ওই যে আমরা বলছি বিশ। শাহাবুদ্দিন, তিনটা উত্তর যে দিচ্ছ কোনটা, আর এটা আর বিশ্ববিদ্যালয়ের, তাহলে তো বোকা স্বর্গে আছো। বিশ্ব একটা, বিদ্যা একটা, লয় একটা। বিশ্ব বলো তো, বিশ্ব বলো তো একবারে। স্যার বিশ্ব, বিশ্ব, বিশ্বকে একবারে হচ্ছে এই যে বিষ বলছেন, বিষ বাতায় বের হয়ে যাচ্ছে, বিষ বিদ্যালয়। স্যার বিশ্ব একটা, বিদ্যা একটা, লয় একটা। না রে বাবা, আমি যদি একবারে বলি বিশ্ববিদ্যালয় হবে না, একবারে বাতায় বের করো বিশ্ববিদ্যালয়, না হয়নি। তুমি যতই দ্রুত বলো বাতাস ততই দ্রুত কি করবে, ওই যে বিষ, বিশ্ববিদ্যালয়। পাঁচটা, বিশ্ববিদ্যালয়। জুয়েল বলেন আমার নামে অক্ষর কয়টি? জুয়েল। জি, বর্ণ কিন্তু চারটা, চারটাও না পাঁচটা। বর্গীয় জ, হ্রস্ব উ, অন্তস্থ এ, ল, কিন্তু অক্ষর দুইটা। কি? জুয়েল, জুয়েল। নজরুল কয় অক্ষরের শব্দ? নজরুল চার অক্ষরের। বিদ্রোহী কবি কাজী নজরুল, না নজরুল না, নজ, নজ রুল কি না, রুল, নজ রুল, দুই অক্ষরের, নজ রুল। রবীন্দ্রনাথ কয় অক্ষরের শব্দ? রবীন্দ্রনাথ রো বিন দ্রোনাথ, রো বিন দ্রোনাথ। রবীন্দ্রনাথ। ঠিক আছে, জি। তাহলে অক্ষর বলেন, কোন শব্দের অক্ষর জানতে চান? এবার আপনারা কমেন্টসে লেখেন কোন শব্দের অক্ষর জানতে চান। তাহলে আবার অক্ষরের সাথে কয়টা বর্ণ আছে সেটা বিষয় না। অক্ষর হচ্ছে একটা শব্দ যেটি উচ্চারণ করতে গিয়ে আমাদের ফুসফুস থেকে যতবার বাতাস নিঃসৃত হয় সেটা আমরা শব্দটা উচ্চারণ করব, আর উচ্চারণ করার সময় আমরা একটু হিসাব করে দেখবো যে বাতাসটা কতবার। পরিমণি, হ্যাঁ, তাহলে কয় অক্ষরের শব্দ? পরি আর মণি, দুই অক্ষরের। পরিমণি না, এই যে পো বলছি, পো বাতাস বেড়ে গেল, পো রি মো নি, চার অক্ষরের, প্রত্যেকটা আলাদা আলাদা। পো পরিমণি না, কিন্তু একসাথে বলেন পরিমণি না, পরি পো, পো এই যে বাতাস বেড়ে গেল, পো রি মো নি। যদি বলে মন কয় অক্ষরের শব্দ? মন, তাহলে এক অক্ষরের শব্দ মন, ম অন মন। কিংকর্তব্য বিমূঢ়, হাফিজুর রহমান। হ্যাঁ, তাহলে আমার সাথে বলেন, হাফিজুর রহমান একটা শব্দ বলেছে কিংকর্তব্য বিমূঢ়। দেখেন, কিং, কিং কর তব বো বি মূঢ়, মূঢ় বা মুড়ো যাই বলেন এক অক্ষর, ওখানে মুড় বা মুড়ো বললেও এক অক্ষর। জি, মুড়ো, তবে মুড়ো বললে অবশ্য ওখানে দুই অক্ষর হয়ে যায়। তা আমরা কিং কর্তব্য বিমূঢ় তো বলি না, কিং কর্তব্য বিমূঢ়। তাহলে কিং, কিং কর তব বো বি মূঢ়, ছয় অক্ষরের শব্দ। কিং কর তব বো বি মূঢ়। তৃষ্ণা, দুইটা ভাই, ত্রিশ, এই যে তৃষ্ণা, জি। জিজ্ঞাসা, জিগ গাসা, তিন অক্ষরের শব্দ, জিগ গা সা। মূঢ়, আমরা মূঢ় উচ্চারণ করি না, কিং কর্তব্য বিমূঢ় আমরা বলি না। এমনি বিমূঢ় একটা শব্দ আছে, কিন্তু কিং কর্তব্য বিমূঢ়ই বলা হয়, কাজে বিমূঢ় না, বিমূঢ়। বরাবর, ব না, বরা একটা, তাহলে ব রা বর, তিন অক্ষর, ব রা বর, তিন অক্ষরের শব্দ। ভারত, দুই অক্ষরের ভাই, ভারত, দুই অক্ষরের, ভারত। আ লি আ, তিন অক্ষরের, আ লি আ, তিন অক্ষরের। ভাট,
আরেকটা অক্ষর, জি। নাসরিন 2 অক্ষরের শব্দ, নাস রিন, নাস রিন। নিঃশ্বাস, মরিয়ম খাতুন নিঃশ্বাস নিয়ে আসেন এখন থেকে, 2 অক্ষরের, নিঃশ্বাস, 2 অক্ষর, নিঃশ্বাস। আন্তর্জাতিক, আন্তর্জাতিক, 4 অক্ষরের শব্দ, আন্তর্জাতিক। ফেসবুক 2 অক্ষর, মেরিনা মুক্তা, ফেস, এই যে একটা ফেস নাকি ফেসবুক, আমরা ফেসবুক ব্যবহার করি না, ফেসবুক। তাহলে ফেস এক অক্ষর, বুক আরেক অক্ষর। প্রত্যুত পণ্যমতি, জি, প্রত্যুত পণ্যমতি 6 অক্ষরের, প্রত্যুত পণ্যমতি 6 অক্ষর। ব্যাকরণ, ব্যাকরণ 3 অক্ষরের শব্দ, ব্যাকরণ 3 অক্ষরের শব্দ। এশিয়া খাতুন বাংলাদেশ বলেছি, অনেকক্ষণ আগে বলেছি, জি, বাংলাদেশ 3 অক্ষরের শব্দ। কিংবদন্তি, কিং বদন্তি 4 অক্ষরের শব্দ। জুয়েল ইসলাম, কিং বদন্তি 4 অক্ষরের শব্দ। তো আমাদের আজকের আলোচ্য বিষয়ে দুটি ছিল আসলে, জি, পরস্পর, জি, পরস্পর 3 অক্ষরের শব্দ। আরবি অক্ষরের নামওয়ালা, নামটা আমি পড়তে পারছি না, পরস্পর, পরস্পর। নাসরিন লিপি, নাফিসুর, নাফিসুর 3 অক্ষরের শব্দ, নাফিসুর। ক্ষমতাশালী, খ মো তা শালি 5 অক্ষর, খ মো নাকি ক্ষমতাশালী না, খ, খ মো তা শালি 5 অক্ষর, জি। তো আপনারা যেটি করবেন, একটু নিজেরা একটু দেখবেন, চিন্তা করবেন, শব্দ দেখে না, শব্দ দেখে না, উচ্চারণ করে দেখবেন যে কতবার এটি, আর তাড়াহুড়া করবেন না, যে একটু ধীর স্থির ভাবে ইনশাল্লাহ। হিমালয় ভাই সহজ, হিমালয় 3 অক্ষরের শব্দ। হোসেন মোহাম্মদ মাসুম, হিমালয়, হিমালয়। অমানবিকতা, অমানবিকতা, প্রত্যেকটা আলাদা, আলাদা, অমানবিকতা 6 অক্ষরের। পয়ার 2 অক্ষরের, প আর। মিতু 2 অক্ষরের, মিতু। জাতিসংঘ, জাতিসংঘ 4 অক্ষরের, জাতিসংঘ। রস্য 2 অক্ষরের খালেক, রস্য, রস্য, জি। অনন্য পায়, অনন্য পায় 4 অক্ষরের, অনন্য পায়। পপলু 2 অক্ষরের, পপলু নিজের নামটা মেরে দিয়েছে, স্যার কয় অক্ষরের, জি, পপলু, এই যে পপলু 2 অক্ষর। কুমার, কুমার 2 অক্ষর। ঘরামি না হারামি রে? হ্যাঁ বাবা, ঘরামি। তাহলে ঘরামি, তাহলে পপলু 2 অক্ষর, কুমার 2 অক্ষর, ঘরামি। যার তার নাম লিখিস না, আমার চাকরি খাওয়াস না বাবা। হ্যাঁ, আর না, নো মোর টুডে। উচ্চারণ, উচ্চারণ 3 অক্ষর, উচ্চারণ। তাহলে এখন এক্সাম, শিক্ষার্থী বন্ধুরা, কিসের উপর এক্সাম বলেন তো? জি, ব্যঞ্জন বর্ণের উপর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত যে 2টো ক্লাস নিয়েছি ব্যঞ্জন বর্ণ নিয়ে, সে ব্যঞ্জন বর্ণের পরীক্ষা এখন, তবে ওপেন গ্রুপে না, শুধু সিক্রেট গ্রুপে। প্রশ্নটা যাবে শুধু কি? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমাদের আজকে 2টি ছোট টপিক ছিল, কারণ আমি এই বছর, আমি গতকালও বারবার বলেছি, আমার এই বছর টার্গেট হচ্ছে প্রত্যেকটা দিন আমরা আমাদের লেকচার শিডিউল অনুযায়ী ক্লাসটা নিব। কোনোদিন হয়তো আমাদের লেকচার প্ল্যানটা দেখবেন। আগামী দিন আমরা ধ্বনি পরিবর্তন, আগামী ক্লাস আগামীকালই, তাই না? জি, শনিবার রাত 9টায় শুরু করব ধ্বনি পরিবর্তন 1, তারপর সোমবার ধ্বনি পরিবর্তন 2। তাহলে ধ্বনি পরিবর্তনের টপিকটা আমরা 2 দিনে পড়বো। আগামীকাল রাত 9টায় শুধু আমাদের সিক্রেট গ্রুপে সে ক্লাসটি হবে। আর এখন, জি, আমরা পরীক্ষা নিব একটা, সেই পরীক্ষাটি হবে শুধু বিগত আমাদের ব্যঞ্জন বর্ণের যে 2টো ক্লাস নিয়েছিলাম, ব্যঞ্জন বর্ণ 1 এবং ব্যঞ্জন বর্ণ 2। তো সেই পরীক্ষাটি আমরা ওপেন গ্রুপে থাকবে না, যারা আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট তারা পরীক্ষাটি দিতে পারবেন সিক্রেট গ্রুপে। বাইরে যারা দেখছেন, যারা সিক্রেট গ্রুপে আছেন, চলে যাবেন। জি, হ্যাঁ, টপিকের বাইরে একটা প্রশ্ন করেন যে আমার ক্লাস শেষ। জি, যারা টপিকের বাইরে প্রশ্ন করতে চান তারা করবেন। জি, আপনারা অন্যরা বের হয়ে যান, এবং চাইলে আপনারা
আবার বললাম যে একটু পরে আমি এখান থেকে বের হয়েই ব্যঞ্জন বর্ণের পরীক্ষা দেব সিক্রেট গ্রুপে। জি, ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ। মাসুম, যে টপিকের বাইরে একটা প্রশ্ন করতাম, যে করেন। আর টপিকের বাইরে প্রশ্ন করতে চাইলে দুটো ভাবে করতে পারবেন, আমার পেজে করতে পারবেন প্রশ্ন, অথবা আমার পার্সোনাল মেসেঞ্জারে। জি, পেজ অথবা মেসেঞ্জারে। না, যারা ব্যাচের স্টুডেন্ট না তারা তো সিক্রেট গ্রুপে প্রশ্ন দেবো, ওই গ্রুপে তো আপনারা ঢুকতে পারবেন না। প্রশ্ন থাকলে করেন ভাই, হ্যাঁ প্রশ্ন থাকলে করেন। জি, যাদের প্রশ্ন আছে আর ভনিতা না বাড়িয়ে করেন। জি, না স্বপন রয়, ক্লাস ওপেন করব কি করব এটা তো আপনার পরামর্শে করব না, আমাদের একটা সিক্রেট গ্রুপের ক্লাস। আমার যেদিন মন চায় ভালো লাগে আমি ওপেন করি, আগামীকাল যে ওপেন করবই সেটা তো আপনার যে কই প্রশ্ন কিন্তু এখনো পেলাম না স্যার, প্রশ্ন করব এই প্রশ্নই পেলাম, কিন্তু প্রশ্ন পেলাম না। জি, পই পই করে ক্লাসে বলেছি, বাক্যের ক্ষুদ্রতম একক হ্যানত্যান নিয়ে পই পই করে ক্লাসে আলোচনা করেছি। শর্টকাট মেথড উত্তর দেওয়া যাবে না। তারপরে যদি বলেন বাক্যের ক্ষুদ্রতম একক, তাহলে ধ্বনি। জি, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি। কোরআন শরীফের বাংলা অনুবাদকের নাম ভাই গিরিশচন্দ্র সেন। কোরআন শরীফের অনেকেই অনুবাদ করেছে, প্রথম যদি জানতে চান প্রথম, তাহলে কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন। পার্সোনাল মেসেঞ্জার আমার ফেসবুক মেসেঞ্জার। জি, আমার ফেসবুক জুয়েল কিবরিয়ার ফেসবুক মেসেঞ্জার। জি, আর প্রশ্ন করতে চাইলে সবচেয়ে ভালো হয় আমার পেজে বা গ্রুপে প্রশ্ন করবেন। জি, গ্রুপে প্রশ্ন করবেন। আর আমার মেসেঞ্জার মানে কি, আমার যে ফেসবুক মেসেঞ্জার জুয়েল কিবরিয়া, আমার ফেসবুকের নাম জুয়েল কিবরিয়া। জি, JEWELKIB, এটা আমার ফেসবুক। তবে আমার ফেসবুকে জায়গা নাই, ফ্রেন্ড নিতে পারবো না কাউকে, কারণ 5000 পূর্ণ হয়ে আছে। চাইলে ফলোয়ার হয়ে প্রশ্ন করতে পারবেন, সেক্ষেত্রে আমি স্পাম বা ওই ইয়েতে দেখতে পাবো। আর সবচেয়ে ভালো হয় যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে চাইলে আপনারা যেটি করতে পারেন, আমার গ্রুপে জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি, জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি, এই গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে ওখানে প্রশ্ন করার সুযোগ আছে। জি, ইও এর উচ্চারণটা নয়ের মতো, নজরুল ইসলাম। ইও এর উচ্চারণ নয়ের মতো, ন দন্ত ন, ইও এর উচ্চারণ দন্ত নয়ের মতো। মতভেদ থাকলে আছে, মতভেদ থাকলে তো আমার কিছু করার নাই। জি, যেমন কোরআন শরীফের অনুবাদ নজরুল করেছে আংশিক, কাজী নজরুল ইসলাম কাব্যে আমপার আংশিক, অনেকেই করেছে। কেউ মানে সারাংশের অনুবাদ করেছে, কেউ আংশিক অনুবাদ করেছে, কিন্তু কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন। না, ওটা আমি ঠিক করে দিয়েছি, আমি বলে দিয়েছি যে ক্ষুদ্রতম মানে মৌলিক, যাকে আর ভাঙা যায় না। তো ঠিক করে নেন, ক্ষুদ্রতম যদি হয় তাহলে ধ্বনি বলবো, ক্ষুদ্রতম। পরীক্ষা হবে আমার সিক্রেট যে গ্রুপ, যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাই শুধু পরীক্ষা দিতে পারবে গ্রুপটাতে। জি, আমার যে গ্রুপ সেখানে জুয়েল কিবরিয়া স্যারের ব্যাকরণ সাহিত্য কোর্স। সবাই আপনারা পরীক্ষা দিতে পারবেন না ভাই, পরীক্ষা দিতে পারবে যারা সিক্রেট গ্রুপে আছে, কারণ পোস্টের লিঙ্কটা আমি দিব শুধু সিক্রেট গ্রুপে। জি, ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ। আগামী দিন আমাদের সিক্রেট গ্রুপে পরের লেকচার ধ্বনি পরিবর্তন 1-এর ক্লাস হবে। সবাই যারা ভর্তি হননি চাইলে আমার এই যে দেখেন নিচে একটা মেসেজ দেওয়া আছে, জুয়েল কিবরি এডুকেশন অ্যান্ড কালচার, একদম লাস্টের মেসেজটা সিমোর করে এখানে ভর্তি নিয়মাবলী দেওয়া আছে, একটু জয়েন করতে পারবেন। জি, যারা ভর্তি হননি যদি আমার কোর্স করতে চান, ক্লাস করতে চান নিয়মিত বা কোর্স আকারে, তাহলে আমার এই পেজের মেসেঞ্জারে আপনারা নক দিবেন। আর এমনি 2-একটা ক্লাস ফাও করতে চাইলে মাঝে মাঝে আমি ওপেন করবেন, অথবা আমার যে ইউটিউব চ্যানেল আছে জুয়েল কিবরি এডুকেশন অ্যান্ড কালচার, সেখানে করতে পারবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা, ধন্যবাদ।